স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। 69 পরিচ্ছেদ। গোপালের কারাবাস। পোস্ট অফিসের সনাতন নিয়মানুসারে অগ্রে সাহেবদিগের চিঠি বিলি হয়, তৎপরে যদি সময় থাকে এবং যদি মহানুভব হরকরা মহোদয় ক্লান্ত না হন, তাহা হইলে অন্যান্য সকলের চিঠি বিলি হইবার সম্ভাবনা। কিন্তু যদি হরকরা মহাশয় ক্লান্ত হন, বিশেষ যদি দূরের কোন স্থানের একখানি চিঠির অতিরিক্ত না থাকে, তবে সুবিবেচক হরকরা সে চিঠিখানিকে ব্যাগের মধ্যে রাখিয়া দেন। ক্রমে সেই স্থানের 10-5 খানি একত্র হইলে এক দিবস অপরাহ্নে গজেন্দ্র গমনে সেগুলিকে বিলি করিতে যান। স্বর্ণলতা যে চিঠিখানি লিখিয়াছিলেন, সাধারণ নিয়ম অনুসারে সেখানে পরদিন প্রাতেই হোমের বাসায় পৌঁছানো উচিত ছিল, কিন্তু উল্লিখিত সনাতন নিয়মের কোন এক ধারার মর্মে চিঠিখানি দেরি করিয়া 3টার সময় দর্শন দিল। চিঠিখানির শিরোনামায় হেমের নাম। গোপাল ইতিপূর্বে স্বর্ণলতার হস্তাক্ষর দেখেন নাই। বাড়ি হইতে যে সমস্ত চিঠিপত্র আসিত, তাহা বাড়ির গোমস্তায় লিখিত, সুতরাং এখানে বাড়ির চিঠি নয় ভাবিয়া তিনি খুলিলেন না। হেম নিদ্রিত আছেন, তাহাকেও জাগাইলেন না। একটু পরে হেমের নিদ্রাভঙ্গ হইল। গোপাল চিঠিখানি হেমের হস্তে দিলেন। শিরোনামা দেখিয়া হেম কহিলেন, স্বর্ণের চিঠি গোপাল। গোপাল কম্পিত করে চিঠিখানি গ্রহণ করিয়া মনে মনে পাঠ করিলেন, কিন্তু কি পড়িলেন হেমকে কহিলেন না। হেম জিজ্ঞাসিলেন, কি লিখেছে? গোপাল তাচ্ছিল্য করিয়া চিঠিখানি খাটের নিচে ফেলিয়া দিয়া কহিলেন, আর কি লিখবে, তুমি কেমন আছো তাই জিজ্ঞাসা করে পাঠাইছে। হেম সন্তুষ্ট হইয়া পার্শ্ব পরিবর্তন করিয়া শুইলেন, কিন্তু তখন যদি গোপালের মুখ পানে নিরীক্ষণ করিতেন, তাহা হইলে তাহার মুখ জবা ফুলের ন্যায় লাল ও কপালে ঘর্ম দেখিতে পাইতেন। আমি আসি বলিয়া গোপাল চিঠিখানি কুড়াইয়া লইয়া নিচে হেমের পিতামহীর নিকট আসিলেন এবং শ্যামাকে হেমের কাছে পাঠাইয়া দিলেন। পরে চিঠিখানি হেমের পিতামহীকে পড়িয়া শুনাইলেন। হেমের পিতামহী শুনিয়া রাগে কম্পিত কলেবড়া হইয়া গুরুদেবকে গালি দিতে লাগিলেন। গোপাল কহিলেন, আপনি এত গোলমাল করবেন না, দাদা শুনলে অত্যন্ত কষ্ট পাবেন। আমি চললাম, 4টা বেজেছে, 6টার সময় বিবাহ, এখনই না গেলে গাড়ি পাবো না। এই বলিয়া একখানি চাদর স্কন্ধে ফেলিয়া ও এক গাছি ছড়ি লইয়া হেমের পিতামহীকে পুনরায় কহিলেন, আপনি এ কথা কারুকেও কইবেন না, আপনি এখানেই থাকুন, নচেত উপরে গেলে প্রকাশ করে ফেলবেন। দাদা আমার কথা জিজ্ঞাসা করলে বলবেন, আমার কোনো নিজের বিশেষ প্রয়োজন বশত ভবানীপুরে চললাম, হয়তো আসতে পারবো না। এই বলিয়া বাহির হইয়া গেলেন। একটু পরে ফিরিয়া আসিয়া কহিলেন, আমাকে কিছু খরচ দিন, শীঘ্র, দেরি না হয়। পিতামহী বাক্স খুলিয়া একখানি নোট দিলেন। গোপাল নোটখানি পকেটে রাখিয়া দৌড়িয়া ঘরের বাহির হইলেন। সৌভাগ্যক্রমে রাস্তায় বাহির হইয়া দেখিলেন একখানি খালি গাড়ি যাইতেছে। গাড়োয়ানকে কহিলেন, আমাকে গাড়ি ছাড়বার আগে যদি হাবড়া ঘাটে পৌঁছে দিতে পারো, তবে তোমাকে ভালো বকশিস দিব। গাড়োয়ান গাড়ি থামাইল। গোপাল অবিলম্বে গাড়ির মধ্যে প্রবেশ করিলেন। অশ্বপৃষ্ঠে কষাঘাত করিবা মাত্রই গাড়ি প্রবল বেগে চলিল। দেখিতে দেখিতে হাওড়া ঘাটে আসিয়া উপস্থিত হইল। গোপাল হাওড়া ঘাটে পৌঁছিয়া দেখিলেন স্টিমার ছাড়িবার উদ্যোগ করিতেছে। পকেট হইতে নোটখানি বাহির করিয়া দেখেন 20 টাকার। গাড়োয়ানকে কহিলেন, তোমার কাছে টাকা আছে? সে কহিল, না। নিকটে একজন ভাগে ভাগে পয়সা রাখিয়া বিক্রয় করিতেছে। গোপাল নোটখানি তাহাকে দিয়া কহিলেন, আমাকে 15 টাকা আর গাড়োয়ানকে 5 টাকা দাও। টাকাগুলি লইয়াই দৌড়িয়া ঘাটে গেলেন। দোকানি গাড়োয়ানকে 5 টাকা দিল। গোপালও নদীর ধারে গেলেন, আর স্টিমার হুস হুস করিয়া যেন তাহাকে ঠাট্টা করিতে করিতে চলিয়া গেল। গোপাল নিরুপায় ভাবিয়া একখানি নৌকায় উঠিলেন।
মাঝিকে কহিলেন, গাড়ি ছাড়বার পূর্বে যদি আমাকে পার করে দিতে পারো তাহলে তোমাকে 1 টাকা বকশিস দেব। এই বলিয়া টাকাটি ফেলিয়া দিলেন। মাঝি কহিল, হয় কর্তা, তা পারমু, আপনি বইসেন। এই বলিয়া টাকাটি কুড়াইয়া লইয়া নৌকা খুলিয়া দিল। গাড়ি ছাড়িবার পূর্বক্ষণ বংশীধ্বনি সদৃশ শব্দ হইতেছে, এমন সময় নৌকা কূলে লাগিল। গোপাল তদ্দণ্ডে লাফ দিয়া তীরে উঠিয়া যাইবেন, কিন্তু মাঝিরা আসিয়া ভাড়া চাহিল। গোপাল কহিলেন, একবার দিয়েছি তো। মাঝি কহিল, হয় কর্তা, ও তো বকশিস দিছেন, এখন ভাড়া দেন না। গোপাল মাঝির কথা শুনিয়া চলিয়া যাইতে লাগিলেন। গাজী বদরের চর গোপালের রাস্তায় গিয়া দাঁড়াইল। গোপাল পকেট হইতে 1 টাকা ফেলিয়া দিয়া চলিলেন। তিনিও স্টেশনে পৌঁছিলেন, গাড়িও ছাড়িল। গোপাল দুঃসাহসে নির্ভর করিয়া লাফ দিয়া গাড়ির চলনাধারে চড়িলেন এবং পরক্ষণেই দুয়ার খুলিয়া গাড়ির মধ্যে প্রবেশ করিলেন। টিকিট লওয়া হইল না। গাড়িতে প্রবেশ করিয়া গোপালের মাথা ঘুরিতে লাগিল এবং সর্বাঙ্গ শরীর অবশ হইয়া আসিল। হেমের পীড়া হওয়া অবধি তাহার সুচারুরূপে আহার নিদ্রা হয় নাই। তদ্ব্যতীত রেলওয়ে আসিতে যে কষ্ট হইয়াছিল, এই সমস্ত কারণে গোপাল মূর্ছিত হইবার উপক্রম দেখিয়া গাড়িতে শয়ন করিলেন এবং ক্রমে ক্রমে সমীরণ সঞ্চালনে তাহার নিদ্রা বেশ হইল। গোপাল নিদ্রিত হইলেন। কোথায় বা শ্রীরামপুর, কোথায় বা স্বর্ণলতা? গোপাল নিদ্রা যাইতেছেন। এমন গাঢ় নিদ্রা গোপালের কখনো হয় নাই। কত স্থানে গাড়ি থামিল, কত নূতন লোক আসিল, কত পুরাতন লোক চলিয়া গেল, গোপালের নিদ্রাভঙ্গ হইল না। রাত্রি 9টার সময় গাড়ি গিয়া বর্ধমানে উপস্থিত হইল। জনৈক রেলওয়ে কর্মচারী এক এক করিয়া গাড়ি খুলিয়া টিকিট লইতেছে। লোকজন চতুর্দিকে গোলমাল করিতেছে, তথাপি গোপালের ঘুম ভাঙে না। পরে যে গাড়িতে তিনি ছিলেন, রেলওয়ে কর্মচারী তাহার দ্বারে দাঁড়াইয়া লণ্ঠন দ্বারা তাহার অভ্যন্তরে আলোক নিক্ষেপ করিল। গাড়িতে একমাত্র গোপাল। রেলওয়ে কর্মচারী বাবু বাবু বলিয়া 2-4বার ডাকায় গোপাল উঠিলেন। এই শ্রীরামপুর? কর্মচারী কহিল, তুমি স্বপ্ন দেখছো নাকি? এ বর্ধমান। কর্মচারীর কথা শুনিয়া গোপালের মাথা ঘুরিয়া গেল। মুহূর্তে ব্রহ্মাণ্ড দেখিলেন। যেমন বসিয়া ছিলেন অমনি বসিয়া রহিলেন, উঠিবার শক্তি রহিল না। কর্মচারী কহিল, এখন এসো, টিকিট দাও। গোপাল দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, আমার কাছে টিকিট নাই, দাম লও। কর্মচারী কহিল, টিকিট নাই অনেকক্ষণ টের পেয়েছি, এখন চলো, স্টেশনে সাহেবের কাছে চলো। এই বলিয়া তাহার হস্ত ধারণ পূর্বক স্টেশনে লইয়া চলিল। কিন্তু সাহেব তৎকালে তথায় উপস্থিত না থাকায় বড়বাবু গোপালকে সে রাত্রি গারদে রাখিবার জন্য হুকুম দিলেন। সে রাত্রি গোপালের কষ্ট অনুভূত হইতে পারে, কিন্তু বর্ণনাতীত। প্রথমত ভাবিলেন, স্বর্ণলতা হইতে জন্মের মতন বঞ্চিত হইলাম। গোপাল স্পষ্ট কিছুই শোনেন নাই, তথাপি তাহার মনের কেমন এক বিশ্বাস ছিল যে তাহার স্বর্ণলতা লাভ হইবে। এক্ষণে একেবারে সে বিশ্বাসের মূলোচ্ছেদ হইয়া গেল। দ্বিতীয় ভাবনা এই, কেন আমি দাদাকে চিঠির মর্ম বলিলাম না? কেন আমি আপনার ইচ্ছা মতো এই গুরুতর কার্যের ভার গ্রহণ করিলাম? হয়তো দাদা শুনিলে অন্য কোনো উপায়ে উদ্ধার করিতে পারিতেন। গ্রহণ করিয়াই বা কেন আমি প্রাণপণে সে কার্য সাধনে যত্ন করিলাম না? হায়, কেন বা নিদ্রিত হইয়াছিলাম। এখন কি প্রকারে ফিরিয়া গিয়া দাদার নিকট মুখ দেখাইব? দাদা আমাকে সম্পূর্ণ বিশ্বাস করেন, কিন্তু আমি কি কৃতজ্ঞের কাজ করিলাম? স্বর্ণলতাকে আমি চির দুঃখিনী করিলাম। আমি যদি তাহার চিঠি তাহাকে দিতাম অথবা পড়িয়া শুনাইতাম, তাহা হইলে হয়তো কখনোই এরূপ হইতে পারিত না। স্বর্ণলতা এ বিবাহের পর আত্মহত্যা করিবেন, তাহার সন্দেহ নাই। আমারও তাই করা উচিত,
এ পাপে আর তাহা ভিন্ন কি প্রায়শ্চিত্ত হইতে পারে? হায়, এতক্ষণ স্বর্ণলতা দাদাকে নিন্দা করিতেছে, কিন্তু আমি যে তাহার সর্বনাশ করিলাম তাহা জানিতে পারিতেছে না। গোপাল এইরূপ বিলাপ করিয়া রজনী প্রভাত করিলেন, কিন্তু নিজে যে কারাগারে আছেন সেজন্য তাহার চিন্তার লেশ মাত্র হইল না। মনে করিলেন, আমি তো রজনী অবসান হইলেই মুক্ত হইব, কিন্তু স্বর্ণলতার শৃঙ্খল আর এ জন্মেও ভাঙিবে না।